পদত্যাগ করার কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল থেকেই এই গুঞ্জনটি আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকট আকার ধারণ করেছে এবং এই গুঞ্জনটি ওঠার পর থেকে বাংলাদেশের মানুষ অত্যন্ত উদ্বিগ্ন এবং সকলেই চিন্তিত যে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে বসেন তাহলে আমাদের এই দেশের অবস্থাটা কি হবে। এই সংকটপূর্ণ মুহূর্তে বাংলাদেশ নামক নৌকার মাঝি হিসেবে উনি নৌকাটি চালাচ্ছেন। উনি যদি এখন মাঝ নদীতে এসে এই চালকের পদটি থেকে সরে দাঁড়ান তাহলে কে এই নৌকাকে চালিয়ে পারে নিয়ে যাবে, এই বিষয় নিয়ে সমগ্র দেশবাসীর মধ্যে একটা চাপা উৎকণ্ঠা কাজ করছে। সকলেই চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন কোনোভাবেই পদত্যাগ না করেন এবং অন্তত আগামী নির্বাচন পর্যন্ত উনি যেন ওনার দায়িত্বটি পালন করেন এবং একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি যেন ওনার দায়িত্বটি সম্পূর্ণ করেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন উনি এই সময় এসে পদত্যাগের কথাটি ভাবছেন এবং এই চলমান 48 ঘন্টা কেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি গতকালকে উপদেষ্টাদের বৈঠকের পরে লম্বা সময় যে আলোচনা উপদেষ্টাদের সাথে করেছেন, সে আলোচনার মধ্যে উনি পদত্যাগ করার মোটা দাগে 3টি কারণ উনি বলেছেন। প্রথমটি হচ্ছে রাজনৈতিক দলের অসহযোগিতা, বিভিন্নভাবে ওনাকে কোণঠাসা করার চেষ্টা করা। এই সময়ে উনি যদি নির্বাচন দিয়ে দেন এবং দেশের যে পরিস্থিতি, যদি নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সমগ্র পৃথিবীতে ওনার যে ইমেজ, সেই ইমেজটি ক্ষুণ্ণ হবে। এই আশঙ্কাগুলোর কারণেই মূলত উনি পদত্যাগ করে ওনার যেই জায়গা উনি সেখানে চলে যেতে চাচ্ছেন। এখন ওনার এই যে অভিযোগগুলো যে এই কারণে উনি সুন্দরভাবে সুচারুভাবে এবং ওনার সুবিধা মতো উনি দেশটাকে চালাতে পারছেন না, এই অভিযোগগুলো কি আদৌ সত্যতা রয়েছে? তো প্রথম যে অভিযোগটি উনি করেছেন যে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা, কিন্তু আমরা তো ইতিপূর্বে অনেকবার দেখেছি যে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন, সকলের সাথে উনি দেশের বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন এবং সমস্ত রাজনৈতিক দল ওনাকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাহলে কেন উনি এই কথাটি বললেন যে রাজনৈতিক দলের পক্ষ থেকে ওনাকে অসহযোগিতা করা হচ্ছে? এর কারণ হচ্ছে যে রাজনৈতিক দল মূলত ওনাকে অসহযোগিতা করছেন বিষয়টা অনেকটা এরকম না হলেও, রাজনৈতিক দল যদি ক্রন্দল বাজিয়ে রাখেন এবং নিজেদের মধ্যে অনৈক্যের বীজ বপন করে চরম পর্যায়ের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখেন, তাহলে এটাই মূলত রাজনৈতিক দলের পক্ষ থেকে ওনাকে অসহযোগিতা করা। কারণ আমরা সকলেই জানি যে দেশ বর্তমানে একটা অস্থিতিশীল পরিস্থিতি পার করছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা দেশ এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে, বৃহত্তম স্বার্থে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি অনস্বীকার্য। এখন এই একটা পরিস্থিতির মধ্যে যদি এই দল অমুক দলের দোষ ধরে অযথা বিভিন্ন ইস্যু তৈরি করে একে অপরের সাথে বিভিন্নভাবে বাদানুবাদ তৈরি করে, তাহলে এই বিষয়টি নিঃসন্দেহে রাজনৈতিক দলের পক্ষে বর্তমান সময়ে যে আচরণ করার কথা ছিল সেই আচরণটি করা হচ্ছে না এবং এর দ্বারাই মূলত প্রধান উপদেষ্টাকে অসহযোগিতা করা হচ্ছে। এই বিষয়টি মূলত উনি বলার চেষ্টা করেছেন বলে আমি মনে করি। আর দ্বিতীয় যে বিষয়টি, বিভিন্নভাবে ওনাকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টি আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে উনি সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান এবং তার তল্পি বাহক যেই সেনা কর্মকর্তারা রয়েছেন তাদের দিকে ইঙ্গিত করে কথাটি বলার চেষ্টা করেছেন। কারণ আমরা সম্প্রতি সেনাবাহিনীর বিভিন্ন রকম কর্মকাণ্ড এবং অ্যাক্টিভিটিস লক্ষ্য করছি, বিশেষ করে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের। আমরা জানি জাতিসংঘে যে রিপোর্টটি এই জুলাই আন্দোলনের বিষয়ে পেশ করা হয়েছিল, সেই রিপোর্টটি খুব একটা সেনাবাহিনীর পক্ষে আসেনি। আর সরকার পতনের পরে জনাব ওয়াকারুজ্জামান বারবার ওনাকে আমরা বলতে শুনেছি যে সেনাবাহিনী সেই জুলাই আগস্ট আন্দোলনে কোনোভাবে ছাত্র জনতার উপর জোর প্রয়োগ করেনি, কিন্তু অন্যান্য যেই মিডিয়াগুলো রয়েছে এবং বিভিন্ন সোর্স থেকে সেনাবাহিনীর বিপক্ষে অত্যন্ত জোরালোভাবে এটি দাবি করা হয়েছে এবং তথ্যপাত্র এবং দলিল পেশ করা হয়েছে যে সেনাবাহিনীর পক্ষ থেকেও সেই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে এবং জোর প্রয়োগ করা হয়েছে। কিছুদিন আগে নেত্র নিউজ তাদের একটি রিপোর্টে একেবারে ভিডিও সহ এই বিষয়টির প্রমাণ দেখিয়েছে। এখন এই বিষয়টি যদি প্রমাণিত হয় তাহলে নিঃসন্দেহে জাতিসংঘের কাছে এবং সমগ্র বিশ্বব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আর এই ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো কাজটি জনাব ওয়াকারুজ্জামানের সময়কালেই হলো, যেটি নিঃসন্দেহে তার জন্য একটি বড় ধরনের চাপ। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে করার পর থেকে জনাব ওয়াকারুজ্জামান অত্যন্ত অস্বস্তিতে রয়েছেন। কারণ এই খলিলুজ্জামান জেনারেল কামরুল ইসলামের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ
সম্পর্ক রাখেন। এই জন্য জনাব ওয়াকারুজ্জামান এমনটাই মনে করতেই পারেন যে হয়তোবা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে জেনারেল কামরুল ইসলামকে সেনাপ্রধান করা হবে। আর এই মুহূর্তে যদি সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হয়, তাহলে জুলাই আন্দোলন থেকে শুরু করে ইতিপূর্বে এই সেনাবাহিনী একটা অংশ যারা কিনা গুম, খুন এবং আয়নাঘরের সাথে জড়িত ছিল এবং জুলাই আন্দোলনে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের বিষয়টি সামনে চলে আসবে এবং এতে করে জনাব ওয়াকারুজ্জামানও অনেকটা ফেঁসে যেতে পারেন। এমন বিভিন্ন রকমের আশঙ্কা এবং তাছাড়া পার্শ্ববর্তী দেশের ক্রমাগত চাপের কারণেই মূলত সেনাপ্রধান এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন, যা নিঃসন্দেহে একটি সামরিক বাহিনীর প্রধানের কাছে কোনোভাবেই জাতির কাম্য নয় এবং যেটি নিঃসন্দেহে অনাধিকার চর্চার শামিল। এখন যখন একটা সেনাবাহিনী একটি সরকারের বিপক্ষে অবস্থান নিতে চান, তখন তারা মাঠের যে প্রোটেস্টগুলো চলতে থাকে সেই চলমান প্রোটেস্টগুলোকে তারা উস্কে দেন এবং সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করে সরকারকে পতন এবং তাদেরকে চাপ সৃষ্টি করার চেষ্টা করেন। বর্তমানে এটি হচ্ছে, একের পর এক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে বিভিন্ন প্রোটেস্ট হচ্ছে এবং প্রোটেস্টগুলো কেমন যেন খুব সহজে থামছেই না, বিভিন্ন কারণে একেবারে প্রকট আকার ধারণ করছে। এখন একটা দেশের মধ্যে যদি এ ধরনের প্রতিদিনই বিভিন্ন রকমের এই ধরনের আন্দোলন সংগ্রাম এবং এ ধরনের বিভিন্ন দাবি দাবা যত্রতত্র পেশ করা হতে থাকে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়ে থাকে, তাহলে একটা সরকার কিভাবে অত্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এবং শান্তশিষ্টভাবে একটি দেশ পরিচালনা করতে পারে। অনেকেই এটা মনে করছেন যে এ ধরনের আন্দোলন সংগ্রামগুলোর মধ্যে সেনাবাহিনীর প্রত্যক্ষ মদত রয়েছে, বিশেষ করে জনাব ওয়াকারুজ্জামানের মদত রয়েছে, সহযোগিতা রয়েছে, যার কারণেই মূলত এই বিষয়গুলো এতটা প্রকট আকার ধারণ করছে এবং এর দ্বারা ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার উপর ক্রমাগত চাপ তৈরি করে তাকে কোনোভাবে সরিয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছেন বলে অনেকে মনে করছেন। এভাবেই মূলত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে বলে অনেকে মনে করছেন। আর তৃতীয় যে বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখ করেছেন যে এখন বাংলাদেশে নির্বাচনের কোনো পরিস্থিতি নেই, এ সময় যদি নির্বাচন দেওয়া হয় তাহলে ব্যালট বাক্স চুরি হবে, বিভিন্ন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হবে, যে বিষয়টি নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্লোবাল যে ইমেজ, সেই ইমেজকে অনেকটাই ক্ষুণ্ণ করবেন বলে তিনি আশঙ্কা করছেন। এখন মূলত বিষয়টি কেমন, দেশে কি আসলেই নির্বাচনের কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়ে উঠতে পারেনি? এর উত্তরে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং অনেকেই এরকমটা বলতে অনেককেই শুনেছি যে পরিস্থিতি আসলেই অনেকটাই নাগালের বাইরে। এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে গেলে অনেক রকম বিষয়গুলোকে, সরঞ্জামকে যোগান দিতে হয় এবং অনেক কিছু ব্যবস্থা করতে হয়। যেমন আইন শৃঙ্খলা বাহিনীকে সুশৃঙ্খলতার মধ্যে আনতে হয়, নিরপেক্ষ একটা আকারে আনতে হয় এবং যেন কোনোভাবে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ না হতে পারে এমন একটা পরিস্থিতি সামগ্রিকভাবে তৈরি করতে হয়। তাছাড়া কোনোভাবেই কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে পারে না। এই পরিস্থিতি এখনো পর্যন্ত আমাদের দেশে হয়ে ওঠেনি। এই পরিস্থিতি আশা করি হয়ে উঠতে কিছুটা সময় লাগবে। যেমনটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এর মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারা নির্বাচন অনুষ্ঠিত করবেন। এই সময়টা পর্যন্ত তাদেরকে যদি অত্যন্ত সুন্দরভাবে, সুচারুভাবে তাদের নিজের কাজগুলো যদি তাদেরকে করতে দেওয়া হয় এবং তাদেরকে যদি সমস্ত রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেন এবং তার পাশে থাকেন এবং দলমত নির্বিশেষে বাংলাদেশ পক্ষের শক্তি যারা রয়েছেন তারা সকলেই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করেন এবং তাকে সামনে রেখে তার নেতৃত্বে বাংলাদেশকে একটা স্টেবল পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়ার জন্য যদি তাকে সহযোগিতা করেন, তাহলেই মূলত এই সময়ের মধ্যে একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হবে। তাছাড়া এই মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যেই গুঞ্জনটি উঠেছে সেটি যদি কোনোভাবে সত্যি হয়, তাহলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বাংলাদেশ পক্ষের যত মানুষ রয়েছে আমরা সকলেই। অতএব আমাদেরকে পূর্বের যত রকমের বিবাদ রয়েছে এবং মনে কষ্ট রয়েছে সকল কিছু উপেক্ষা করে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষণ এবং সর্বোপরি দেশের বৃহত্তম স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করাটাই এই মুহূর্তে আমাদের সকলের করণীয় কাজ হবে বলে আমি মনে করি।